ঢাকায় টাকা উড়ে একটা বিজ্ঞাপন ছিল খুব জনপ্রিয়। ঢাকায় টাকা উড়ে, যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এরকম একটা অ্যাড ছিল বাংলাদেশ টেলিভিশনে, আমি দেখেছিলাম অনেক আগে। খুব জনপ্রিয় একটা অ্যাড ছিল। রাজধানীর জেনেভা ক্যাম্প, যেটাকে বিহারি ক্যাম্প নামে অভিহিত করা হয়, মানে মোহাম্মদপুর এরিয়ার সন্ত্রাসের অপতৎপরতার নৈরাজ্যের যে চারণভূমি বা নৈরাজ্যের যে একদম কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে জেনেভা ক্যাম্প। স্বাধীনতা যুদ্ধের পর সেই পাকিস্তানিরা আর পাকিস্তান ফিরে যায়নি, তাদেরকে মূলত বিহারি বলা হয়। সেই বিহারিদের ক্যাম্প জেনেভা ক্যাম্প। বাংলাদেশের সব থেকে বেশি অপরাধ এই অঞ্চলে সংঘটিত হয় সেখান থেকে। 3 বস্তা টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিভিন্ন সূত্র মারফতে জানতে পারলাম যে জেনেভা ক্যাম্পের যে পরিচালক বা নিয়ন্ত্রক একটা গোষ্ঠী রয়েছে, তাদের সাথে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে নাকি অনেক সখ্যতা রয়েছে। গত সপ্তাহেও নাহিদ ইসলাম সেই জেনেভা ক্যাম্পে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন সেই ব্যক্তির সাথে যিনি গ্রেফতার হয়েছেন। ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ 3 বস্তা টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, কয়েকজনকে আটক করা হয়েছে এবং পাশাপাশি বস্তা ভর্তি টাকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা বুঝে নেব যে এত 10 মাসে নাহিদ ইসলাম যা কামিয়েছেন সেটা একদম ক্যাশ টাকা জেনেভা ক্যাম্পে রেখে দিয়েছিলেন? তিনি জানতেন সেখানে কোনো প্রকার সমস্যা হবে না, সেই টাকা সুরক্ষিত থাকবে। হতে পারে, আমি বলছি না, নিশ্চিতভাবে হতে পারে। ঢাকায় টাকা উড়ে, এখন বলতে হবে সেই বিজ্ঞাপন বদল করে এনসিপির নেতাদের বাসায়, পকেটে, গাড়িতে, তাদের আশেপাশে সব লোকদের কাছে টাকা ওড়ে। এটাই বলতে হবে আসলে, আর তো কিছু বলার আমি দেখছি না। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, আবার কি ধরনের পোস্ট হইতে পারে আমার জানা নাই, আমার হাসি পাচ্ছে এটা শুনে। গোয়েন লুইস, তিনি বলেছেন, আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। জাতিসংঘ, এই জাতিসংঘটা আসলে কি? এটা হচ্ছে ডিপ স্টেটের একটা পার্ট। ডিপ স্টেট কি সেটা তো আমি বহুবার আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি। ডিপ স্টেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ছায়া সরকার, যেটা কিনা পৃথিবীর বিভিন্ন দেশে যার জাল অনেক বিস্তৃত, অনেক শক্তিশালী। তো ডিপ স্টেটের একটা বিশাল অংশ হচ্ছে জাতিসংঘ। ডিপ স্টেটের যে এজেন্ডা গুলো থাকে বিভিন্ন দেশে, সেই এজেন্ডা গুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। এবং বাংলাদেশে যে মানবিক করিডোরের যে বিষয়টা, সেটা কিন্তু ডিপ স্টেটের চাহিদা, সেটা কিন্তু জাতিসংঘের চাহিদা ছিল না। তো জাতিসংঘের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন আইন, বিভিন্ন মানে থাকে না, নাটক, সিনেমা অভিনয় করে এই জাতিসংঘের মাধ্যমে ডিপ স্টেট মূলত রাখাইনের যে মানবিক করিডোর সেটা নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছিল। এবং এই গোয়েন লুইস হচ্ছে গিয়ে ডিপ স্টেটের অন্যতম দালাল। এবার আসি মূল প্রসঙ্গে, মানে যেই প্রসঙ্গে মূলত ভিডিওটা বানানো। গত 2 মাস যাবত আমি একটা জিনিস খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছি। আমার ইনবক্সে অসংখ্য মেসেজ আছে, অসংখ্য মেইল আছে। প্রত্যেকেই, ম্যাক্সিমাম লোকজন জানতে চান ভারত কেন কিছু করছে না, নরেন্দ্র মোদী কেন কিছু করছে না। এই এই ধরনের টেক্সট যারা আমাকে পাঠিয়েছেন, এদের ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন, আর পারলে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ডক্টর ইউনূস 8ই আগস্ট ক্ষমতা নেবার পূর্বে তিনি কিন্তু বিমানবন্দরে ভারতকে হুমকি দিয়েছিলেন, 7 সিস্টার্স উত্তপ্ত হবে যদি বাংলাদেশ উত্তপ্ত হয়, এরকম একটা মন্তব্য করেছিলেন। এরপর বাংলাদেশে আসার পর ভারত ইস্যুতে ডক্টর ইউনূস বিভিন্ন সময় কথা বলেছেন, এবং তার উপদেষ্টা পরিষদ, তার সমন্বয়ক সন্ত্রাসী বাহিনী, তারাও কথা বলেছে। ভারতের জাতীয় পতাকাকে পায়ের নিচে ফেলা হয়েছে, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের গেটে জাতীয় পতাকা একদম পদদলিত করা হয়েছে, যেটা একদম নিঃসন্দেহে ক্ষমাযোগ্য অপরাধ। জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করা হয়েছে, ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যঙ্গ করা হয়েছে, সংখ্যাগরু সম্প্রদায়কে ব্যঙ্গ করা হয়েছে। 7 সিস্টার্স অর্থাৎ শিলিগুড়ি করিডোর, চিকেন নেক খেয়ে দেওয়ার চিন্তা করা হয়েছে। 7 সিস্টার্স দখল করার কথা বলা হয়েছে, দিল্লি দখল করার কথা বলা হয়েছে, মোদীকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হবে দিল্লির সিংহাসন থেকে, এই কথা বলা হয়েছে। 4 দিনে কলকাতা দখলের কথা বলা হয়েছে। এমন কোনো কথা নাই যেটা বলা হয়নি। প্রত্যেকটা বিষয়ে উস্কানি দেওয়া হয়েছে। এবং এই সরকার যে পাকিস্তানের আইএসআই ব্যাকড, এটা তো আপনারা সবাই জানেন। এখন এরপরেও ভারতবর্ষ কিন্তু যথেষ্ট সহনশীল ছিল। এর প্রেক্ষিতে হয়তোবা ত্রিপুরায় বাংলাদেশ হাই কমিশনে একটা সংঘাত করার চেষ্টা হয়েছিল, বাট সেটা হয়নি।
এর বাইরে ভারতবর্ষ আর কি করেছে দেখাতে পারবেন? কেউ পারবেন না। এখন আপনারা অনেকেই বলেন যে ভারত কেন কিছু করছে না। ভাই, প্রবলেমটা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, সমস্যা বাংলাদেশের ভেতরে। তো বাংলাদেশের ভেতরে ভারত কি জন্য হস্তক্ষেপ করতে যাবে? ভারতের কি খুব ঠেকা পড়েছে? নরেন্দ্র মোদীর কি খুব ঠেকা পড়েছে আপনাদের বাংলাদেশে হস্তক্ষেপ করবে? কেন ভাই, কি জন্য হস্তক্ষেপ করবে বলেন, আমাকে একটা ব্যাখ্যা দেন। ভারতে এই বাংলাদেশের বাঙ্গু মোমেন্ট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারেরা চাচ্ছিল ভারত বাংলাদেশে আক্রমণ করুক, যাতে করে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যায় বলতে পারে, ভিক্ষা করতে পারে যে ভারত, আমরা আমরা শক্তিতে অনেক ছোট, আমরা কিঞ্চিত, আমরা টেম্পু, কিন্তু ভারত ট্রাক ট্রাক হয়ে ভারত আমাদের উপর টেম্পুর উপর চালিয়ে দিয়েছে। এটা তো আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ডিপ স্টেটের দালাল, এটা তো আসলে ভিন্নভাবে দেখতো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই এই গেম এই 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 একটা মাত্র গেম খেলার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাইছে কিভাবে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, আক্রমণ করে। কিন্তু ভারত কিন্তু সেই ফাঁদে পা দেয় নাই। বারবার বলেন ভারত কেন আক্রমণ করছে না। আরে ভাই, বাংলাদেশের মুসলিম মোমেন্টরা এত শক্তিশালী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এত শক্তিশালী, তাদেরকে বলেন না ভারত দখল করতে। শুধু মুখে বললে তো হবে না, মুখে তো অনেক চুক্তি বাতিল করে ফেলেছিল শেখ হাসিনা। ভারত বাংলাদেশ বিরোধী চুক্তি করেছিল, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছিল, কই একটা চুক্তি তো বাতিল করে নাই। উল্টা ভারত বাংলাদেশের কিঞ্চিত সুবিধা বন্ধ করে দিয়ে দেয়। ভারত বাংলাদেশের কিন্তু দম আটকে দেওয়ার মতো অবস্থা। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, সেভেন সিস্টার্স এর রেল প্রকল্প বাতিল, স্থলপথে আহ পণ্য রপ্তানি বাতিল করে দিয়েছে। এখন ধীরে ধীরে ক্রমে ক্রমে যদি ভারত সব ধরনের আমদানি রপ্তানি, কূটনৈতিক সব ধরনের সম্পর্ক বাতিল করে দেয়, বাংলাদেশটা একটা এক ঘরের রাষ্ট্রে পরিণত হবে। কারণ বাংলাদেশের তিন দিকে আলটিমেটলি ভারত, একদিকে মায়ানমার, রাখাইনদের নিয়ে আরাকানদের জায়গা দিয়ে মায়ানমারের দিকে গেলে একদম পশটা দেশ বরাবর লাথি মেরে একদম বঙ্গোপসাগরে ফেলে দেবে, নাক নদীতে চুবাবে ধরে। এই সরকারের যারাই যাক না কেন, মানে হাসি পায় ভাই, হাসি পায়, সিরিয়াসলি হাসি পায়। ভারতের কি দরকার পড়েছে? আপনি ভারতকে আক্রমণ করেন না। পাকিস্তানকে দেখেন নাই, সন্ত্রাসী জঙ্গি হামলা চালিয়ে ভারতের 29 জন বেসামরিক লোকজনকে মেরে ফেলেছে, একটা বিদেশি নাগরিকও ছিল, নেপালের সম্ভবত। এরপর অপারেশন সিন্দুর কি করেছে দেখেন নাই? 20টা মিসাইল অ্যাটাক করে সব ধরনের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাইছে, তাদের 13টা এয়ার বেস ধ্বংস, তাদের নিউক্লিয়ার যে প্লান্ট ছিল সেটাও কিন্তু ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু এখন প্রকাশিত হচ্ছে না, পাকিস্তান স্বীকার করছে না, সেটা আমরা জানি। ভারত সেদিনই অ্যাটাক করবে, সামরিক অ্যাকশনে যাবে যেদিন বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে। এছাড়া ভারত কখনো আক্রমণ করবে না। কারণ ভারতের কাছে বাংলাদেশ একটা চুনোপুটি, ছোট্ট একটা বিন্দু। ভারতের এক একটা স্টেট, মানে এক একটা প্রদেশ, ভারতের উত্তর প্রদেশের আয়তন বাংলাদেশের থেকে বেশি, আপনারা জানেন। ভারত এমন একটা রাষ্ট্র, তাদের 200 কিলোমিটার পর পর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু পরিবর্তন হয়ে যায়। ভারত এরকম একটা রাষ্ট্র, আপনি একের ভেতর সব পাবেন ভারতবর্ষে। ভারতবর্ষে মানুষের দেশপ্রেম সম্পর্কে কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে আপনাদের? আপনারা কি ভারতে কখনো গেছেন? আমরা জানি, যারা আমরা গেছি বা থাকি। ভারত কেন কিছু করছে না? নরেন্দ্র মোদী কেন অ্যাকশন নিচ্ছে না? ভাই, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অ্যাকশন নিতে গেলে কিছু আন্তর্জাতিক আইন আছে, সেই আন্তর্জাতিক আইনগুলোকে মেনে চলতে হয় প্রত্যেকটা রাষ্ট্রের। কেন আক্রমণ করবে শুধু শুধু? আপনারা বাঙালিরা তো শুধু মুখেই অনেক কিছু ছিঁড়ে ফেলেন, বাট কাজের দিক থেকে তো আপনারা সেটা পারবেন না। বলেন না আপনাদের ইলিয়াস আর পিনাকিকে বলেন না ভারত আক্রমণ করতে, জিয়া ফখরুদ্দিনকে বলেন না, বলেন না আসিফ নজরুলকে ভারত আক্রমণ করতে, বলেন না ফাহাম আব্দুল সালামকে ভারত আক্রমণ করতে। বলতে পারবেন? পারবে আক্রমণ করে ভারতের সাথে? টিকতে পারবেন? কয় সেকেন্ড টিকতে পারবেন, সরি কয় মিনিট টিকতে পারবেন ভারতের সাথে আক্রমণ করে, যুদ্ধ লাগিয়ে? বাস্তবতায় আসেন, রিয়েলিটিতে আসেন। এ ধরনের অলিক চিন্তা ভাবনা, অলিক কল্পনা করা বন্ধ করেন। এগুলো মানুষ হাসি দেখলে ভাই, সিরিয়াসলি বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার, পলিটিশিয়ান, এদের কথা শুনলে হাসি তো আমরা নিজেরাও হাসি, বাইরের লোকজন এত তুচ্ছ তাচ্ছিল্য করে, এত মস্করা করে, যেটা দেখার পর একজন বাংলাদেশী হিসেবে নিজেকে বাইরে পরিচয় দিতে লজ্জা করে। আমি আবার বলতেছি, ভারত বাংলাদেশে আক্রমণ করবে না যদি না বাংলাদেশ আক্রমণ করে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যদি বাংলাদেশের জঙ্গি তৎপরতা যেভাবে চলছে, এগুলা ভারতের গোয়েন্দা সংস্থার হাতে অবশ্যই রিপোর্ট রয়েছে। ভারত যদি মনে করে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের দেশের জনসংখ্যা, জনগণের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ, বা বাংলাদেশের নির্দিষ্ট কোনো ভূখণ্ড, নির্দিষ্ট কোনো এলাকা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, সীমান্তবর্তী কোনো এলাকা, সেই ক্ষেত্রে ভারত সামরিক অ্যাকশন চালাইতে পারবে। এটা তাদের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট উল্লেখ আছে। ভারত যদি কোনো দেশকে হুমকি মনে করে, সে দেশ সরাসরি হামলা চালাতে পারে, কোনো আন্তর্জাতিক আইন মানতে হয় না। কিন্তু
বাংলাদেশ ভারতের অন্যতম একটা প্রতিবেশী রাষ্ট্র, সো দ্যাট এই জায়গা থেকে ভারত আক্রমণ করবে না। ভারতের ওই সহনশীলতার জায়গাটুকু রয়েছে, আপনাদের মতো অসভ্য বর্বর ভারতবর্ষ না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা বলেন ভারতে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন করা হয়, তো আপনারা বাংলাদেশিরা, পাকিস্তানিরা, তুরস্ক, সৌদি আরব, মানে মুসলিম ব্রাদারহুড আপনারা যারা আছেন, আপনারা বলেন তো ভারতের মুসলিমদেরকে আহ্বান জানান তাদেরকে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে আসতে, পাকিস্তানে যাইতে, সৌদি আরব যাইতে কিংবা তুরস্কে যাইতে, যায় কিনা দেখেন তো। একটা মুসলিম, একটা সিঙ্গেল মুসলিমকে ভারতবর্ষ থেকে বের করে আনতে পারেন কিনা? আপনারা কথায় কথায় বলেন বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার মুসলিমদেরকে নির্যাতন করে, অনেকেই কমেন্ট বক্সে বলেন ভারতের দালাল, আমি ভারতের হয়ে কথা বলি। তো ভারতের মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন, আপনাদের কি বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাইলে আপনারা কি বাংলাদেশে গিয়ে বসবাস করবেন? যদি বাংলাদেশ সরকার, ইউনূস চাচা যদি আপনাদেরকে নাগরিকত্ব দেয়, আপনারা কি বাংলাদেশে গিয়ে থাকবেন? একজনও পাবেন না আপনারা, একজন, যত সুযোগ সুবিধা দেন না কেন বাংলাদেশে ভারতের কোনো মুসলিম গিয়ে থাকবে না। তাহলে মুসলিমরা নির্যাতিত হচ্ছে ভারতে, তাহলে তারা কেন ভারত ত্যাগ করে না? প্রপাগান্ডা ছড়ানো ভালো, বাট সেটা বাস্তবতা থাকতে হয় সেই প্রপাগান্ডার মধ্যে, নইলে তো হাসাহাসি করে মানুষ। প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম, অন্য কথা হবে সন্ধ্যায়, আবার দেখা হবে আপনাদের সাথে। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভারত কিছু করছে না কেন, এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত, অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত করবে যখন ভারতের সময় হবে, এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা। আর বাদ বাকি যেগুলো শুনেন সব বোগাস। ধন্যবাদ।